বেলডাঙ্গা, আমরা সবাই জানি যে এই বেলডাঙ্গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন না এখানে কার্তিক মহারাজের ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, সেখানে কার্তিক মহারাজ রয়েছেন এবং একই সঙ্গে তিনি এখানে শিলান্যাস করেছেন এবং এখানে বাবরি মসজিদ করবেন বলে। মানে এই জায়গাটাতে এই যে একটা ধর্মের নামে রাজনীতি, যেটা আমরা উত্তরপ্রদেশে দেখি, যেটা আমরা বিহারে দেখি, সেটা কি তাহলে হুমায়ুন কবির এবার বঙ্গ রাজনীতিতে একেবারে ইনজেক্ট করে দিচ্ছেন? আমরা কি ইউপির কথা যদি বলি, বা আমরা, তুমি উত্তরপ্রদেশ বলছো তো, হ্যাঁ বিহার, তো এই দুটো জায়গায় কি সত্যি ধর্মের নামে রাজনীতি হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। এখন তুমি যদি বলো যে না রাম মন্দিরটাকে, সেটাকে এক্সাম্পল হিসেবে বলো, সেখানে আমি ছোট একটা কারেকশন করে দেবো। রাম মন্দির কিন্তু ভারতীয় জনতা পার্টির, আমার নলেজ অনুযায়ী, ওদের একটা এজেন্ডার মধ্যে ছিল, যেটা ওরা কমপ্লিট করেছে ওই ইয়ারের মধ্যে। এটাকে কিন্তু ওই ধর্মর সাথে গুলিয়ে দিলে মানে এটা কিন্তু ভুল হবে। এইবার আমি তোমার প্রশ্নটা যেটা আসবো, সেটা হচ্ছে যে ধর্মের রাজনীতি বা তুষ্টিকরণের রাজনীতি, এই ভোট ব্যাংকের ইঞ্জিনিয়ারিং তো বহু বছর আগে শুরু হয়ে গেছে। সে তো স্বাধীনতার পর থেকে নেহেরু তো এই জিনিস শুরু করে দিয়ে চলে গেছে না। আমরা যদি একটু পূর্ববর্তী উদাহরণ দেখি, যেরকম কোনো একটা সাল, আমার এক্স্যাক্টলি সালটা মনে পড়ছে না, খুব সম্ভবত 85 কি 86 কোনো একটা ভোটের সময় রাজীব গান্ধী যেটা করেছিলেন, শাহবানু কেস ওপেন করে দিলেন। তারপর উনি কিন্তু আবার তখন কোনো একটা রাম মন্দিরের উনি হ্যাঁ দরজা খুলে দিয়েছিলেন, বোধহয় বাবরি মসজিদ আর রাম মন্দিরে কোনো একটা দরজা উনি খুলে দিয়েছিলেন। এই ধর্মের নামে রাজনীতি আমরা এর আগেও দেখেছি, কিন্তু এই যে এখন যেটা হচ্ছে, যে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা হচ্ছে, সেটাকে লোকে বলে দিচ্ছে যে না একটা অ্যান্টি মুসলিম একটা ফ্যাক্টর কাজ করছে। এটাও কিন্তু না, রাষ্ট্রবাদী মুসলিমদের উপর কারোর কোনো রকম কোনো সংশয় নেই। আমরা যদি 2021 এর ফলাফলটা দেখি, মোটামুটি ভাবে 22টা বিধানসভা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে, এবং তার মধ্যে মুর্শিদাবাদ আর বহরমপুর এই দুটো বিধানসভাতে বিজেপির ক্যান্ডিডেট, আর বাকি কিন্তু সবগুলোতে তৃণমূলের ক্যান্ডিডেট। এবং আমরা যদি ভোটের পার্সেন্টেজ দেখি, প্রায় 60% কাছাকাছি কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটটা পেয়েছে। এবং মুর্শিদাবাদের যা জনসংখ্যা 2011 শেষ আদমশুমারি অনুযায়ী ছিল হচ্ছে 71.02, অর্থাৎ 71 লাখের কিছু বেশি জনসংখ্যা ছিল, সেটা 2025-এ 80 লাখ ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এবং 66% মুসলিম হচ্ছে মুর্শিদাবাদে। সুতরাং এই যে 66% মুসলমান ভোট, এইটা তাহলে কার দিকে? পরিষ্কারভাবে এটা সুইং করছে, তার মানে তৃণমূল কংগ্রেসের দিকে। এইবার আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, তুমি যদি একটুখানি গিভ ইউ লুক ব্যাক, বিহারে যদি ইলেকশন দেখো, বিহারে এবারে যেটা সব থেকে বড় ফ্যাক্টর কাজ করেছে, দ্যাট ইজ ইন্দিরা মহিলা সশক্তিকরণ, যেটা কিন্তু বাংলাতেও একটা বড় মাত্রায় আকার নেবে বলে এটা আমার মানে একটা ইনটিউশন কাজ করছে। এবং এই 70% শুধুমাত্র কিন্তু মুসলিম উইমেন ভোট দিয়েছে বিহারে, যেখানেতে আরেকটা বড় কথা হচ্ছে, বিহারে 84টা সিট হচ্ছে তোমার মাইনরিটি প্রবণ এরিয়া বিহারে, তার মধ্যে এবারে 68টা সিট কিন্তু এনডিএ বার করে নিয়ে চলে গেছে। তাহলে পশ্চিমবঙ্গেতে 294টা সিটের মধ্যে 102টো সিট হচ্ছে মাইনরিটি প্রবণ। তার মানেতে কি হচ্ছে যে বাকি 192টা সিটের মধ্যে বিজেপি ভার্সেস টিএমসি লড়াইটা হচ্ছে। এবার এই 192টা সিটের মধ্যে কতটা আগে যাবে, কতটা কে কতটা পাবে, ওইটা তো ব্যাখ্যা তো দিতে পারবো না, সংখ্যার বলতে পারবো না। তবে বিহারের ইলেকশন থেকে যেটা মনে হচ্ছে যে এবারে কিন্তু মাইনরিটি কমিউনিটি খুব ভালো বুঝতে পারছে যে তারাও কিন্তু আলটিমেটলি দে আর নট বিং হেল্পড বাই মমতা ব্যানার্জি অ্যান্ড হার গভর্নমেন্ট। তো ওরা বুঝতে পারছে যে এখন কিন্তু সত্যি কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস ও মাইনরিটি কমিউনিটিকে সেই হেল্প যেটা করেছে, আলটিমেটলি ওদের তো ইউজ করা হচ্ছে। তুমি যদি মুর্শিদাবাদে কয়েক মাস আগে যে দাঙ্গাটা দেখো, যাদেরকে আমরা মিডিয়াতে মানে চ্যানেলে দেখতে পেয়েছি, কারুকে দেখে মনে হয়েছে কেউ কনভেন্ট এডুকেটেড বা খুব শিক্ষিত পরিবার থেকে কেউ বিলং করছে, সব হাতে ইট নিয়ে দৌড়চ্ছে, কারুর ছুরি নিয়ে দৌড়চ্ছে, তারা সবাই বোঝাই যাচ্ছে যে সব মাদ্রাসা থেকে এসছে। আর কয়েক বছর আগে এখানে মাদ্রাসা বললাম বলে একটা কথা আমি ছোট কথা বলে দিই, এটা অডিয়েন্সের জন্য, তাদের এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কয়েক বছর আগে মহাকরণের অলিন্দ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসবাদীর আতুরঘর। তো সেই আতুরঘর থেকে বেরিয়ে তারা দাঙ্গা করছে এবং দাঙ্গা থামাতে কেউ আসছে না, তাদেরকে প্রভোগ করে দিচ্ছে, তারাও ছুটছে, কারণ তাদের নিজস্ব কোনো আইডিওলজি তৈরি হয়নি। আজকে যে সময় সেই সম্প্রদায়ের একটা নিজস্ব আইডিওলজি তৈরি হয়ে যাবে, তারা কেউ এই সরকারের সাথে থাকবে না। দিস ইজ এভিডেন্ট अगेन এন্ড अगेन। একদম আমরা এই জায়গাটায় আসবো মৌমিতা, তবে এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা একটু নজর রাখবো। এই যে টাকা, প্রচুর টাকা উঠেছে, ট্রাঙ্ক ভর্তি টাকা আসছে হুমায়ুন কবির রেজিনগর বাড়িতে, লোক লাগিয়ে গোনা হচ্ছে। সব্যসাচী, যে প্রশ্নটা রেখেছিলাম যে কতটা পাওয়ারফুল এই মুহূর্তে মুর্শিদাবাদের জেলায় হুমায়ুন কবির, যে এত টাকা তার কাছে আসতে শুরু করে দিয়েছে, মূলত কত টাকা এলো, কোন কোন জায়গা থেকে এলো এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা 6 তারিখের আগেই তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি কিউআর কোড দিয়েছিলেন এবং তার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, যে মসজিদের নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেরও কিন্তু ডিটেলস দেয়া ছিল ইন্দিরা, এবং সেইখানেই টাকা কিন্তু প্রচুর পরিমাণে ঢুকতে লেগেছে, সেটা তিনি অকপটে স্বীকার করেছেন।
এবং যেটা লাস্ট পাওয়া খবর যে ফান্ড কালেকশন হয়েছে, যেমন ট্রাঙ্ক থেকে আমরা পেয়েছি 12টা ট্রাঙ্ক যাতে ভর্তি করে টাকা, সেই 6 তারিখ যে ময়দানে শিলান্যাস হয়েছিল সেই জায়গাটা থেকেই কিন্তু উঠেছে সেই টাকা। এবং পাশাপাশি একটি বস্তাও ছিল যেখান থেকে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা, প্রায় সেই টাকাটা যেমন হাতে গোনা সম্ভব হয়নি, তার জন্য মেশিনও লাগাতে হয়েছিল। এবং পাশাপাশি অ্যাকাউন্ট ক্র্যাশ করে গিয়েছিল, যে লিমিট এক্সেস করে গিয়েছিল হুমায়ুন কবিরের যে অ্যাকাউন্টটা তিনি দিয়েছিলেন, সেইটাতে প্রায় 2 কোটির ওপর, মোট যেটা বলাই যেতে পারে 2,30,00,000 টাকা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবং পাশাপাশি যে ট্রাঙ্ক গুলো এবং বস্তা থেকে যেটা গোনা হয়েছে, 30 জনকে বসানো হয়েছিল, 30 জন যেটা গুনে পেয়েছে প্রায় 70 লক্ষের ওপর, প্রায় 3 কোটি টাকার ওপর কিন্তু এখনো পর্যন্ত টাকা জমা করেছে। এবং প্রচুর পরিমাণে টাকা তিনি হুমায়ুন কবির নিজেই অকপটে স্বীকার করেছেন যে আরব থেকে তাকে টাকা পাঠানোর চেষ্টা চলছে, যোগাযোগ করছে তার সাথে। টাকা আসছে, হুমায়ুন কবির নিজেই ক্যামেরার সামনে এই কথা বলেছেন। আমি মৌমিতার কাছে জানতে চাইবো, মৌমিতা, এই যে এত টাকা আসছে মিডল ইস্ট থেকে, মূলত এই যে এত টাকা আসছে, এবং যেটা সব্যসাচী জানাচ্ছে যে এখনো সেই টাকা গুনতে লোক লাগানো হয়েছে, মানে কিছুদিন আগে হুমায়ুন কবির বাংলাদেশে গিয়েছিলেন, তাহলে সেখানেও কি কোনো একটা সোর্স তিনি লাগিয়ে এসেছিলেন যে এইরকম একটা কাজ? এটা তো একদিনে করা যায় না, অনেক দিনের প্ল্যানিং। তাই দেখো, এখানেতে অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে যেরকম তোমার ওয়াকফ সম্পত্তির সাথে একটা কানেকশন, বিভিন্ন এনজিও, এবং উনি যখন নিজেই স্বীকার করছেন যে মিডল ইস্ট থেকে টাকা আসছে, প্লাস প্রচুর বিদেশি ফান্ডিংও থাকে। তবে হ্যাঁ, বাংলাদেশ থেকে আসার সম্ভাবনাটা খুব বেশি, কারণ আমাদের অনুপ্রবেশ নিয়ে আমরা নাজেহাল হচ্ছি, যার জন্য এসআইআর হচ্ছে। তো আশা করা যায় সেটা অনেকটাই কমবে। এবার কথা হচ্ছে যে অনেক সময় না ব্ল্যাক মানি, যেটা আমরা জানি, তো সেটাও একটা চক্র থাকে, সে হাওয়ালা চক্রের মাধ্যম দিয়েও কিন্তু টাকা আসে। তো উনি এখন সেটা কিভাবে সেটা অ্যারেঞ্জ করেছেন সেটা ওনার, মানে উনি ভালো বলতে পারবেন। তবে এটুকু আমি বলতে পারি যে এটা কোনো রকম কোনো সৎ পথে অর্জিত টাকা নয় বলেই ধারণা, কারণ এত তাড়াতাড়ি এরকম ভাবে কি করে হতে পারে? তার কি কোনো হিসাব নিকাশ কোনোটা কি উনি দেখাতে পারবেন? আমার তো মনে হয় না উনি দেখাতে পারবেন। এবার দেখো, পলিটিক্সে ব্ল্যাক মানির সাথে একটা যোগ আমরা এটা অনেক দিন ধরেই এটা জানি। তো এখানেতে আমার যেটা মনে হচ্ছে যেটা সম্পূর্ণভাবে, যেহেতু এটা মসজিদ তৈরির ব্যাপার, সেখানেতে যারা ওই কমিউনিটির মানুষজন, তারা হয়তো তাদের ইমোশন থেকে সেটাকে দিচ্ছে, কিন্তু লোকাল মানুষ যেটা করছে এটাকে একটা ইমোশনাল মোবিলাইজেশনের হাতিয়ার হিসেবে ইউজ করছে, যেটা কিন্তু অনেকটা ওদের টিএমসি পলিটিক্সে আবার নেগেটিভ ভাবে চলে যেতে পারে 26-এর জন্য। কারণ এই যে মসজিদ তৈরির বিষয়টা, এটাই তো ইজ ভেরি প্রভোকিং ম্যাটার এট অল। মানে এটা এই সময়তে একটা হঠাৎ করে বাবরি মসজিদ 6 তারিখে, যেখানে গীতা পাঠ, লোককণ্ঠে গীতা পাঠ, এবারে বোধহয় 5 লাখ না 7 লাখ কণ্ঠে গীতা পাঠ ছিল, 5 লাখ, 7 তারিখে হবে 7 ডিসেম্বর। এটা অনেক আগে থেকে ঠিক হয়ে গেছিল, দুম করে বলছে 6 তারিখে শিলান্যাস করব। তো এটা তো একটা মানে ধর্মের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যাপার, যে তোমরা হিন্দুরা ওইটা করছো, চলো এবার আমরা বাবরি মসজিদে শিলান্যাস করব। এই বিষয়ে হুমায়ুন কবির একটু শোনাবো। তিনি বলছেন যে লক্ষ কণ্ঠে নাকি তিনি কোরআন পাঠ করাবেন। শোনাই একবার। 3 কোটি এখনো পর্যন্ত ঢুকেছে আপনার 3 কোটি